বিএনপি কোন চ্যানেল বাজে? বিএনপি আগে ডাকতে হবে? কি বলেন আপনারা? এগুলা করে বৈষম্য সৃষ্টি করেন। এই জন্য বৈষম্য সৃষ্টি করেন, এই জন্য আমরা বৈষম্য সৃষ্টি করেন। বিএনপি কে চ্যানেল বাজে তাকে সব জিজ্ঞাসা করতে হবে, তাকে জিজ্ঞাসা করে দেশ চালাইতে হবে। ঠিক কে? ইসলামী দলটা কে? জামাতি বা কে? হয় রাজনৈতিক দলের সঙ্গে কথা বললে সকল রাজদলকে ডাকতে হবে, সবাইকে ডাকতে হবে, ৫৮টা দলের নেতাদেরকে ডাকতে হবে। কাউকে ডাকবেন, কাউকে ডাকবেন না, ওকে কথা বলবেন। আবার আপনারা আবার বলবেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হোয়াট ইজ নট ঠিক আছে? ঠিক আছে মানে কি? বিএনপি কে? জামাত ইসলাম কে? উনাকে একা ডাকবেন? কেন আপনি নন? কেন আমি নই? কেন একজন নয়? ৫৮টা আছে, ৫৮টা কেন ডাকবেন না আপনি? ভাই কেন ঠিক থাকবে? কেন ঠিক থাকবে? আপনি কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, কি কারণ ডাকলেন না? কোন মানদণ্ডে আপনি ৪ জনকে আলাদা করেছেন? কোন মানদণ্ডে? এইটাই তো বৈষম্যপূর্ণ, এইটাই তো বৈষম্যপূর্ণ। আন্দোলন করে বৈষম্য করে আসছেন, আপনি ৪টাকে কেন আপনি আলাদা ব্রাহ্মণ বানাবেন? ৪টা ব্রাহ্মণ কেন? আমরা এই ৪টায় খুব পছন্দ করি, তার মধ্যে এনসিপি কে বেশি পছন্দ করি। এই ক্যাটাগরিতে এনসিপি কিভাবে ৪ নম্বর দল তাইলে? তাহলে এই জন্য বলেন যে আপনি এনসিপি কে আপনি ৪ নম্বর কম না হলেন? তাহলে এইগুলা প্রশ্ন করেন, এগুলো ঠিক আছে বলেন ভাইয়া, আপনি তো ঠিক আছে, তাহলে আপনি কোর্টটাকে ওইটুকু কোর্ট করে ছেড়ে দিবে। আপনাদের আজকে ডিজিটাল যুগে কি হবে? আপনি বলবে পূর্ণিমা বলছে এনসিপি কে ডাকা, বিএনপি কে ডাকা ঠিক হয়েছে। আপনি যে দুপুরটাকে বলছেন ঠিক হয়েছে, তাহলে এইটুকু কাট করে ছেড়ে দিবে আজকে ফেসবুকে, ছেড়ে দিবে আপনার ইউটিউবে, যে পূর্ণিমা আলোচনায় বলেছে যে বিএনপি কে ডাকা, জামাতকে ডাকা ঠিক হয়েছে। কিন্তু আপনি বাকি দলগুলোকে অপমান করলেন, আপনি জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করলেন। কে সৃষ্টি করলো? জনাব ডক্টর ইউনূস। উনি জাতিকে বিভক্ত করলেন, ৪ ভার্সেস 10 ভার্সেস আরো বাকি দল রয়ে গেছে। উনি তো বিভক্ত করলেন, ফার্স্ট গ্রুপ 4, পরবর্তী গ্রুপ 10, তার পরবর্তী গ্রুপ কয়টাকে ডাকেন কালকে প্রশ্ন দেখি। তা উনি অলরেডি জাতিকে বিভক্ত করে ফেললেন, আবার বলছেন ঐক্য। তো ঐক্য মানে কি? ঐক্য মানে সবাই আসতে হবে, আর ঐক্য মানে উনি তো ঐক্য হইতে হবে, উনি তো বলতে হবে আমি এদের সঙ্গে আছি, আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে আছি। সকল রাজনৈতিক দল বলবে উনার সঙ্গে আছে, বা কি মজা, উনার সঙ্গে সবাই থাকতে হবে। উনি কেন রে বাবা ক্ষমতায় বসছেন বলে আপনি দলের সরা জ্ঞান করেন? আমরা তো জানি যে এনসিপি ওনার স্নেহের দল, আমরা জানি যে এনসিপি ওনার স্নেহের দল, এগুলো তো এনসিপির সঙ্গে পরামর্শ করে উনি করেন বলে শোনা যায়। জানেন, আপনি জানেন, এটা তো ব্যাপার না, আপনি জানতে অনেক কিছু, আপনি জানার তো কোনো মুখ্য বিষয় না। প্রশ্নটা হচ্ছে নীতিগত প্রশ্ন, নীতির প্রশ্ন। এখানে আপনি কারোর প্রতি এক্সট্রা কোন প্রিভিলেজ দেখাতে পারেন না, আপনি শপথ নিয়েছেন, কাজে এটা প্রিভিলেজের প্রশ্ন না, এটা হলো আপনার শপথের প্রশ্ন। আপনি ইচ্ছা করতে পারেন না। আপনাকে আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন আর বিএনপির সঙ্গে সভা করতে বসছেন, এক জিনিস না। আপনি রাজনৈতিক দলের সঙ্গে সভা করতে বসছেন, বিএনপি জামাতের সঙ্গে বসছেন, এটা এক কথা নয়। রাজনৈতিক দল মানে সবাই, প্রতিটা দল। আপনি সেখানে বলতে পারেন যে আমরা আওয়ামী লীগকে ডাকি নাই, আমরা কমিউনিস্ট পার্টিকে ডাকি নাই, আমরা ইনুস জাসদকে ডাকি নাই, এরা স্বৈরাচারী দল, এদিকে আমরা ডাকি নাই। ভেরি গুড, বলে দেন, প্যাকেট করে দেন যে আমরা ৫৮টা দলের মধ্যে এই ৮ জনকে ডাকি নাই, এই ৯ জনকে ডাকি নাই, এই ৯ জনকে মনে করি আমরা বর্তমান বাংলাদেশের পক্ষে না, তারা বহির্ভারত আন্দোলনের স্পিরিট বহন করে না, অতএব আমরা ৮ জনকে বাদ দিয়ে বাকি সবাইকে ডেকেছি। তার মধ্যে 2 জন আসছে, 3 জন আসছে, 5 জন আসছে, সেটা অন্য পয়েন্ট। কিন্তু আপনি কি করে ডিভাইড করলেন? আপনি কি করে 10 জন 4 জন ভাগ করলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কোথায় ক্ষমতা? আবার আপনার কথা বলবেন, বলেন প্লিজ প্লিজ। শেষ একটা প্রসঙ্গ দিয়ে শেষ করবো, ছোট 1 মিনিটে যদি আপনি এটা একটা আপনার প্রতিক্রিয়া, যে ওনারা আধা ঘন্টার জন্য একটা আর্থিক সহায়তা চেয়েছিলেন উত্তরার মাইলস্টোনের বাচ্চাদের জন্য, প্রধান উপদেষ্টা নিজস্ব ফেসবুক অফিসিয়াল পেজে পোস্ট দিয়ে, এবং এটা আধা ঘন্টা পরে ওনারা তুলে নিয়েছেন। কি মনে হয়েছিল? হঠাৎ কি টাকার সমস্যা সরকারের আমাদের, নাকি এটা দেওয়ার পরে ওনারা ব্যাপক সংখ্যক টাকা পেয়ে গেছেন? এইটা কি আপনার চোখে পড়েছে? না শুনেন, এই দলে তো অনেক ধান্দাবাজ ঢুকে গেছে, এটা সরকারি কোনো পদক্ষেপ না, এটা কোনো ধান্দাবাজ সুযোগ নিয়েছিল, ধান্দাবাজের অ্যাকাউন্ট দিয়ে আসে চেয়েছিল। আমরা তো এই দেশের মানুষ তো হলাম কি হুজুকে বাতি,
আমরা হুজুরকে মাতি, আমরা কোন হুজুর কত কত কথা বললো, সত্য না মিথ্যা বললো মানে না, দৌড়ে আগে লাফায় পড়ি। এখানে একজনের সুযোগ নিয়ে নিছে, একটা অ্যাকাউন্ট দিছে, আর জানে হুজুরকে বাঙালি, হয়তো টাকা দিয়ে দিবে, হয়তো 1-2 ঘন্টার মধ্যে হয়তো দেখেন কয়েক লক্ষ টাকা হয়তো পাওয়া গেছে, তারা হয়তো তাদের টার্গেট পুরো হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে। তারা আমাদের কতগুলো যারা সারাদিন হারাম কামাই করে, বুঝছেন না, তারা কি করে সারাদিন ওই ওই জাকাত দেওয়া নিয়ে, ফিতরা দেওয়া নিয়ে পাগল থাকে, চুরি করে যে ঘুষ খেয়ে কামাই করে এটা বলে না, কিন্তু কামাইটা দেখায় জাকাত দিয়া, ফিতরা দিয়া, দান করে, দানবী এই করে। এই কতগুলো আছে যে সরকারি অ্যাকাউন্ট দেখলে লাফায় টাকা দিয়ে বলবে আমি দিয়েছি, কতগুলো ব্যাংক আছে চুরের বাচ্চারা এগুলা করে। তখন কি করবেন বলেন? আপনি বাংলাদেশ ব্যাংক কি করে ফান্ড ক্রিয়েট করে, ওই শুয়ারের বাচ্চা কি করে ফান্ড ক্রিয়েট করে যে ত্রাণ দিবে, ওই সারা বাপের টাকা ব্যাংকের থেকে সুদে লাভ করে ওনার 25 কোটি টাকার ফান্ড তৈরি করবে, ওটাকে বাপের টাকা বলেন? বাংলাদেশ ব্যাংক ফান্ড ক্রিয়েট করে কি? বাংলাদেশ সিকিউরিটি বডি, সে কি করে ফান্ড তৈরি করবে? এটা তো ঘুষ, এটা দুর্নীতি, এটাকে খুশি করবে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে। ওই হালার বুঝে এটা বুঝে না, এইটুকু বুদ্ধি ওর হয় নাই, বড় বড় ওয়ার্ল্ড ব্যাংক মারা, IMF মারা, এটা বুঝে না, ইটস করাপ্ট প্র্যাকটিস, ইটস করাপ্ট প্র্যাকটিস। তুমি বেটা ত্রাণ তহবিল বানাও, ত্রাণ তহবিল বানায় বিভিন্ন ব্যাংকের থেকে তুমি চাঁদা উঠে গেছো, আর সব করে ব্যাংক গুলো তোমাকে টাকা দিচ্ছে। এগুলো বললে তো আবার আপনারা খুশি অখুশি হবেন। IMF এর লোক, ওয়ার্ল্ড ব্যাংকের লোক দালালি করে সারা বছর জীবনভর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করে আসছো, এখন বড় বড় পোস্ট আগ্রহে বড় বড় কথা বলো। আপনার কতগুলো জিনিস স্পষ্ট করতে হবে, সুস্পষ্ট বলতে হবে, ব্যাড ইজ ব্যাড, গুড ইজ গুড। আজকে জামাত ইসলাম এত বড় জনসভায় গিয়ে আহ্বান জানাইলো, আহ্বান জানাতে গিয়ে উনি হার্ট ফেল করার মতো অবস্থা পড়ে গেছেন যে আমাদের আর একটা লড়াই বাকি আছে, সেই লড়াই হলো দুর্নীতির বিরুদ্ধে। আপনারা যে সময় রাজনৈতিক দল যারা ওনার সঙ্গে দেখা করতে গেছেন, ওনার সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা ওনার সঙ্গে আছি। উনি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে ঐক্যবদ্ধ হয়েছেন। এখন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই উনি কাকে মিন করছেন, কার বিরুদ্ধে মিন করেছেন? আমাদের এতগুলো সন্তানের লাশ আমাদের কাঁধের উপরে অনুভূত এটা নিয়ে বসছেন, তা আমরা তো সরল মনে তাই বিশ্বাস করছি। উনি কি একবার সে কথাটা বলেছেন? এটা কি আমাদের দোষ? এটা কি আমাদের দোষ? একবার বলেছেন যে আমি আপনাদেরকে তড়িৎ ডেকেছি কারণ এই বিষয়টা নিয়ে আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। উনি তো এসে হাস্যরস করতেছেন, উনি হাস্যরস করতেছেন, বাদাম খাইতেছেন, কি রাতে ডিনার খাওয়া কিনা জানি না, খাওয়া দাওয়া করতেছেন। ওনার কাছে কোথাও সিরিয়াসনেস দেখেছেন? ওনার চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি আলী রিয়াজের চেহারার মধ্যে এতটুকু সিরিয়াসনেস দেখেছেন? আপনি মনির হায়দার বা শফিক আলমের মুখে কোনো এতটুকু টেনশন দেখেছেন? তারা তো ফুর্তিতে খাচ্ছে, পানি খাচ্ছে, ফলের রস খাচ্ছে। একজন মানুষের শোকের মধ্যে জাতীয় বিষয় আলোচনা করতে গিয়ে এগুলো করবেন আপনি? মানে এগুলো আমাদেরকে কেন বলান রে ভাই? আমরা তো এগুলো চুপ থাকতে চাই, বলতে চাই না, আর বললে সত্য কথাটা বলতে চাই, মুখের উপরে বলতে চাই যেটা সত্যিটা আমরা সরাসরি বলতে চাই। এখানে যা স্পেড বলতে চাই, যেটা অন্যায় বলতে চাই, যেটা ভুল বলতে চাই। তার জন্য আমার শিরোচ্ছেদ হবে আপনি কি কারণে, কি যুক্তিতে আপনি বলতেছেন খুব বড় মহিমান্য উপন্যাস লিখতেছেন, কাব্য লিখতেছেন, উনি জাতীয় সমস্যা সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক পোস্টে বসেছেন। ধাপ্পাবাজ, এবং আপনাদেরকে ধাপ্পা দেওয়া কত সহজ। মুনিয়া সাহেব, আপনারা কখন যে কি কারণে আপনারা লেখেন, এই দেশের সাংবাদিকরা তো সারাদিন লেখেন পত্রিকার কাটতির জন্য, আমাদের কাটতি পারবে এই জন্য আমরা লেখেন। আপনি সত্য লেখেন? আপনি কি আপনি সিনিয়র সাংবাদিক কি করে বললেন যে উনি জাতীয় সমস্যা আলোচনা করার জন্য রাজনৈতিক দলের সঙ্গে এত বসছেন? এটা কিভাবে চিন্তা করবো যে আমার 30টা সন্তানের লাশ আমার কাঁধে, আমি এসব অন্য কিছু নিয়ে বসছি, এটা কে চিন্তা করবে? একটা সুস্থ মানুষ এটা চিন্তা করবে? আমরা তো সরল মনে বিশ্বাস করছি। কারণ আপনি সরল মানুষ তাই, কিন্তু শয়তানের মতো চিন্তা করে। শয়তান যারা তারা শয়তানের মতো চিন্তা করে। আপনি বলে ওকে কথা বলছেন, যদি উনি রাজনৈতিক ঐক্যের কথা বলে থাকেন তাহলে 4টি দলকে কেন ডাকলেন? উনি বললে কি কালকে সব দল আসতো না? আপনি যেখানে দল অলরেডি নিবন্ধিত দল আছে 58টি, আপনি 58টি দলকে দেখে বলতেন আমি সবাইকে পাই নাই, আমরা 4 জনকে পেয়েছি, বাকিরা আসে নাই, এটা হলে বলতেন।
আপনাকে ডাকতে হবে। এইখানে জনকে ডাকতে বলেন। এই চয়েসটা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন আছে। ধরেন 4 জনকে আপনি ডাকছেন, ঠিক আছে, বিএনপি, জামাতে ইসলামী, ঠিক আছে, চরমনাই পীর ইসলামী আন্দোলন, তাদের অনেক সমর্থক মোটামুটি দেশে। কেন নেতাদের ডাকলেন? আপনারা কি এজেন্ডা নিয়ে গেলেন? কেন গেলেন? কি কারণে গেলেন? আপনারা 4টি রাজনৈতিক দলে কি আপনারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন? পরবর্তী দেখা গেল আজকে 10 জন রাজনৈতিক দল নেতাকে ডাকছে, তাহলে সারা বাংলাদেশে কি 14 জন? আর একটি অভিন্ন ইস্যুতে আপনি পার্ট করে ডাকবেন কেন? কি কারণে ডাকবেন? এই প্রশ্নগুলো কে করবে? কার কাছে করবে? এই সরকার এত হাস্যোজ্জ্বল ভাবে দেখাচ্ছে সবাইকে, তার মাসটাকে দেখাচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু হয় নাই, তোমরা ঘাবড়িও না, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা সব ঠিক মতো চালাচ্ছি। এবং দেখো, আমরা এই ঘটনার পরপরই আমরা চার দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি, শোকজ করেছি, তারা আসছে এবং তাদেরকে ধমকিয়ে দিয়েছি, তাদেরকে বলে দিচ্ছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনার আসিফ নজরুলের যে ভাষায় কথা বলেছে, এরপরে রাজনৈতিক দলের কোনো সম্মান থাকে বলে তো আমার মনে হয় না। সে আসিফ নজরুল বলেছে, প্রধান উপদেষ্টা থেকে বলেছেন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তার মানে ঐক্যবদ্ধ ওরা নাই বলে তো ঐক্যবদ্ধ থাকার জন্য বলছে। উনি ঐক্যবদ্ধ থাকার জন্য এসে ধমকে দিলেন এবং সে ধমক খেয়ে ওনারা 4 জন বেরিয়ে গেলেন। 2 দল কথা বললো আর 2 দল মাথা নিচু করে চলে গেল। এই যে অবস্থা, এই অবস্থাতে আমরা কি বিশ্লেষণ করব, কি বলবো? এই সরকারের কাছে তো কোনো দামই নাই। আগামী গত সরকারে তো গালাগালি করলে তো জেলে যাইতে হইতো, এটা তো ভালো ছিল, জেলে গেলে তো মানুষের কাছে বুঝতো যে না, ও জেলে গেছে। এই সরকার তো গায়ে মনে হয় এত মোটা চামড়া যে তাদের গায়ে লাগে না। আপনি দেখেন, আজকে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব বলেছেন যে সরকার চাইলে উনি পদত্যাগ করবেন। এটা কোনো এথিক্যাল কথা হইলো? এটা কোনো মূল্যবোধের কথা হইলো? শিক্ষিত মানুষের কথা হইলো? সরকার চাইবে কেন আপনি পদত্যাগ করার? সরকার তো আপনাকে ডিসমিস করবে, সরকার আপনাকে বরখাস্ত করবে। সরকার আপনাকে বলবে কেন পদত্যাগ করেন? সরকার তো আপনাকে বরখাস্ত করবে এবং বরখাস্ত করার আগে আপনাকে ভদ্রতা যে বলতে পারে তাহলে আপনি পদত্যাগ করে চলে যান। সরকার তো বরখাস্ত করার কথা। দেখো, আপনি একটা জিনিস, আপনি মিটিংটা ছিলেন, একটা জিনিস দেখেন, মিটিং এ ব্যাপারটা কি যে উত্তরে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা নিয়ে মিটিং, কিন্তু ওই মিটিং এ এই নিয়ে কি আলোচনা? এই যে ছাত্রদের দাবি, এটা নিয়ে এত জল ঢালা হলো, এইসব নিয়ে কি আলাপ হলো? মানে একটা আলাপের সঙ্গে এখন ওটার মধ্যে ওনারা ফেস্টিভ্যালটাকে গুরুত্ব দিচ্ছেন। ভাইয়া, কে বললো আপনাকে যে উত্তরের ঘটনা নিয়ে মিটিং হয়েছে? কোথায় পেলেন আপনার? কে বলছে? তাহলে কেন আমরা তো তাই মনে করছে? তারা তো, আপনি এত মনে করেন কেন? আপনি এত কিছু মনে করেন কেন? এই যে মনে করা নিয়ে তো সমস্যা হয়েছে। আপনারা সবকিছু মনে করে ফেলেন, আপনারা সবাই নিজেদের মতো করে মাধুরী মিশায় কথা বলে ফেলেন। ওনাদেরকে কেন ডাকছে? সরকার কি বলছে? আমরা এই জন্য ডাকছিলাম? ওনারা চা পান খাইতে বসছে এবং হাসি খুশি ফুর্তি, কি নির্লজ্জের মতো আমাদের প্রধান উপদেষ্টা ভাসতেছিলেন, কিভাবে এক একজন কামড়াচ্ছিলেন। তারপরে ওই আলোচনায় ওইখানে আপনি যে বিষয়টা বলার চেষ্টা করতেছেন, যেটা ওই বিমান দুর্ঘটনা নিয়ে কথা হবে, তাহলে সেখানে আলী রিয়াজ কেন? সেখানে মনির হায়দার কেন? সেখানে তথ্য সচিব কেন? তারা কেন ভিতরে? তারা কেন সেখানে তাদের পাশে বসবে? বিষয়টা তো হচ্ছে গেট টুগেদার, আসেন চা পান খাই, খুব মজা হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, খুব আনন্দের কথা, ফুর্তির কথা, আমাদের জন্য একটা ভালো সুযোগ দিয়েছে, আমরা কথা বলার সুযোগ দিয়েছে, আসেন আমরা কথা বলি। আর যদি আপনার ঐক্যবদ্ধ না হন, এবার তো শিশুদের মারছি, আগামীতে কিন্তু আপনাদের মারবো, হয়তো এই কথা বলে দিয়েছেন, হয়তো উনি হাসতে হাসতে বলে দিয়েছেন এইবার 32টা শিশুকে মেরেছি, দেখা দিলাম কি করতে পারি আমরা। আগামীতে যদি লাইনে না আসেন, ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনারা কে কোথায় বেঘরে প্রাণ হারাবেন, কার উপরে হেলিকপ্টার পড়বে, কার উপরে কি পড়বে আমি কিন্তু জানি না ভাই। উনি হাসতে হাসতে বলে দিলেন। আমার তো মনে হয় এই কথাগুলোই বলছে। আপনার সাবেক দল বিএনপিতে কি অভিজ্ঞ মানুষ নাই, ভালো মানুষ নাই? তারা নিশ্চয়ই অসংখ্য আছে বাংলাদেশে, সেনা রাজনীতিবিদদের মধ্যে আছে, ওনারা কি বোঝে না এত বড় দল? তখন ওনাদের কি ভবিষ্যতে এসব প্রশ্নের সাময়িক সময় আপনার এই দলের কি প্রশ্নের মধ্যে করতে হবে না?
ভাই এই প্রশ্নের উত্তরটা দিয়ে কি আমি আবার বহিষ্কার হবো? আপনি কি আবার বহিষ্কার করছেন? আপনি তো পরিষ্কার বারবার হয়েছে, আপনি তো আমি কি বলেন, পরিষ্কার তো হয়ে গেছে। আপনি যে প্রশ্নটা সরাসরি করলেন, জি আপনি আমাকে বলেন, আমার তো বডি ল্যাঙ্গুয়েজে আমি একটা জিনিস ধন্যবাদ জানাই আমাদের দুই নেতা যারা গিয়েছিলেন, তারা অন্তত গম্ভীর ছিলেন, তাদের চোখে মুখে উদ্বেগের চিহ্ন ছিল, তারা উদ্বিগ্ন ছিলেন। এই জন্য আমি ওনাদের ধন্যবাদ জানাই, কাজে ওনারা উদ্বিগ্ন ছিলেন এবং আমি আশা করেছি নিশ্চয়ই ওনার উদ্বিগ্নতার কথা উনি স্পষ্ট করে তাদের কাছে বলে আসতে পেরেছেন, এবং বলে আসতে পেরেছেন বলেই হয়তো ওই ওনাদের নামে কেউ কিছু বলে নাই। উল্টা আসিফ নজরুল বলছে বিএনপি নাকি বলছে যে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে, অর্থাৎ গদ বাঁধা কথাগুলো বলে দিবেন। আমার তো মনে হয় না বিএনপি নেতারা কোনো অবস্থাতে ওই পরিপ্রেক্ষিতে নির্বাচনের কথা বলেছে, বলার কোনো সুযোগ ছিল না, ওখানে নির্বাচনের ইস্যুটা আসার কোনো সুযোগ ছিল না। এটা আসিফ নজরুল উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাটা বলেছে। কারণ আপনি বলেন এখানে যে ইস্যুতে যাক, এখানে যেহেতু আলিরিয়া ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি সংস্কারের ব্যাপারে কিছু ঐক্যমত হওয়ার জন্য হয়তো অনুরোধ করতে পারে, তাদেরকে সুযোগ নিয়েছে এই এই বোমা পরে ওই বিমান দুর্ঘটনাকে। বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূস বিভিন্ন বিষয়ে সুযোগ নিতে উস্তাদ, উনি বিভিন্ন সুযোগে বিভিন্ন কাজ করেন। উনি হয়তো এই সুযোগটা নিয়ে চারটি দলকে ডেকে বলেছে যে আপনারা এই আমার যে আলিরিয়া সাহেব যে প্রস্তাবগুলো দিয়েছে আজকে, এই প্রস্তাবগুলো আপনারা মেনে নেন, হয়তো এই কথাটা বলার জন্য ডেকেছে। এখন এটা গ্রাউন্ড হিসাবে মানুষকে বোঝানোর জন্য বুঝাইছে আপনারা যে লিখতেছেন কোথেকে পাইছেন জানি না, যে এটা ওই বিমান দুর্ঘটনার জন্য ডেকেছে। আমার মনে হয় কালকে আলোচনার সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক ছিল না। যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে ডক্টর ইউনূস সাহেব কোনো অবস্থাতে হাসতে পারতেন না, কোনো অবস্থাতে ক্যামেরার ছবিতে দেখাইতে পারতেন না, ক্যামেরাকে এলাও করতেন না যে তোমরা খাইতেছেন, শরবত খাইতেছেন, গাছ খাইতেছেন, বাদাম খাইতেছেন এবং সামনে শরবতের গ্লাস, এই ছবি দিবে। এই ছবি তো উদ্দেশ্যভাবে দিয়েছে আপনার জন্য না, বাংলা জনগণকে দেখানোর জন্য না, এটা দেখানোর জন্য বাইরে ওনার যারা প্রভুরা বসে আছে তাদেরকে দেখানোর জন্য যে আমরা ন্যূনতম উদ্বিগ্ন নই, আমরা এই ঘটনা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই, আমরা চারটি বড় দলের নেতাদেরকে ডেকে নিয়ে আসছি, তাদেরকে শাসিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এবং মিটিং এর পরে তারা বলেও দিয়েছে যে হ্যাঁ আমরা বলে দিয়েছি উনি দৃশ্যমান দেখতে চান। মানে এই দৃশ্যমানে কার লাভ হবে, কি দৃশ্যমান, বললাম কি দৃশ্যমান, এবং এই দৃশ্যমান দেখতে চান কেন বললেন ওটাই। এবং আসিফ নজরুল সেখানে বিএনপি সম্বন্ধে কি বললো, বিএনপি বলবে নির্বাচন হয়ে গেলে এগুলো সমাধান হয়ে যাবে। কোন কথা কি বলেন, কার পাতে কি পান্তাপাতি কি, এটা তো পুরনো কথা। এখন আসিফ নজরুল তো অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাগুলো বলছে। উনি তো একবার এক্সপ্লেন করলেন না উনি 9 ঘন্টা কেন অবরুদ্ধ ছিলেন ওই স্কুলে, মাইলস্টোন স্কুলে, কেন একজন বাংলাদেশের উপদেষ্টা 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন। বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা থাকতে পারে 9 ঘন্টা অবরুদ্ধ থাকা মানে কি বলেন? এই 9টা ঘন্টা ওনার কি হিসেবে হবে, ওনার ছুটি হিসেবে গণ্য হবে, দায়িত্ব পালন হিসেবে গণ্য হবে, না বন্ধু অবস্থায় গণ্য হবে? কিভাবে গণ্য হবে? ওনার 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, তার মানে হি ওয়াজ আন্ডার অ্যারেস্ট বাই দ্য পিপল। কাজে ওনার তো বেতন নেওয়ার অধিকার নাই ওই 9 ঘন্টার, ওনার তো কোনো ভাতা নেওয়ার অধিকার নাই 9 ঘন্টা। 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, বন্দী ছিলেন, জনগণ তাকে বন্দী করেছিল। কাজে এই বিষয়গুলো তো পরিষ্কার করতে হবে। কাজে আমি মনে করি আমাদের দেশে একটা রাজনৈতিক দৈন্যতা চলছে এবং সেই দৈন্যতার সুযোগ নিয়ে আজকে সরকার ক্ষমতায় আসছে। আপনি আমাকে বলেন তো কালকের এই মিটিং এ মনির হায়দারের কি দরকার ছিল ওখানে যাওয়ার? উনি তো পলিটিক্যাল অ্যাডভাইজার, উনি তো ওনার তো পলিটিক্যাল অ্যাডভাইজার নাম, উনি বিশেষ সহকারী। কোথায় পারলেন পলিটিক্যাল সহকারী? উনি বলছে বিশেষ সহকারী। কোথায় পারলেন বিশেষ সহকারী পদ দিয়া? ওনাকে সংস্কার কমিটিতে দেওয়া হয়েছে, সংস্কার কমিটি দেওয়া হয়েছে বিশেষ সহকারীর পদ দিয়ে। এখানে কেন নিয়ে আসলেন? আলী রিয়াজ কেন কালকে এখানে আসলো? যদি জাতীয় ইস্যু নিয়ে কথা হয়, আলী রিয়াজ কেন এই মিটিং এ থাকবে? তাকে কেন আনা হলে সভাতে? এটা যদি জাতীয় পর্যায়ে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে রাজদল সঙ্গে হয়, তাহলে সেখানে
পিছনে থাকবে তথ্য সচিব। সামনে কাতারে কেন সে আসলো? সামনে কাতারে কেন সে বসলো? আমরা কি কেবল তির্যক চোখে দেখছি? আমি যদি এভাবে বলি যে জাতির বড় বড় ক্রাইসে পাশের দেশেও সর্বদলীয় বৈঠক হয়, আমাদের দেশে আপনারা যখন ক্ষমতায় থাকেন তখন এটা হয় না। ডক্টর ইউনূস সাহেব করছেন, এটা হতে পারে ভালো জিনিস করছেন, আমরা কেন এভাবে দেখছি না? এটা যদি সর্বদলীয় হইতো আমার কোনো আপত্তি ছিল না, এবং উনি যদি ঘোষণা করতো আমি সর্বদলীয় মিটিং জনসভা বসছি, তাহলে উনি তো বলেন না আপনারা এগুলো যে আপনাদের তেলটা মারেন, তেল মারা কোনো মানে আছে? উনি তো বলছে এই 4টি দলকে ডেকে বলে দিয়েছেন আপনাদের ঐক্য দরকার, ঐক্য আপনার দৃশ্যমান ঐক্য দেখান। উনি তো জাতীয় ক্রাইসিস দিয়ে বসেন নাই, উনি তো বলেন নাই। আপনার কোথায় পাইলেন এগুলো ভাই? আপনারা তো এই সরকার, আপনাদের কথাগুলো যদিও সরকার বিরোধিতা করতে চান তো হয়ে যায় দালালি। এই সরকার তো বলে না জাতীয় সমস্যা আলোচনা করার জন্য আমরা 4টি দলের নেতাদেরকে ডেকেছি, এটা তো বলে নাই। আমরা তো উনি শান্তিতে নোবেলজয়ী মানুষ, আমরা তো বিরাট বোকা তাইলে যে উনি, আমরা তো ভাবছি মনে করি সরকারের এই দলটাকে, এরা যদি দল করতে হয় বাপের বেটা হইলে একা একা যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের যারা শোকাহত মানুষ এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে, তাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। দেখেন, আমি এই জিনিসটাকে দেখছি এখানে এই দেশে কোনো, আমি বারবার বলি আপনাদের সঙ্গে কথা বলার সময়, এই দেশে কোনো সরকার আছে এটা বোঝা যায় না। সরকার যদি যারা আছে তাদের কোনো মন আছে, তাদের কোনো বিবেক আছে, তাদের কোনো চেতনার স্তর আছে, অথবা তাদের কোনো দায়িত্ববোধ আছে, কিছুই বুঝে যায় না। এদের রিয়েকশন রিপারকেশন কোনো কিছুই নাই, এদেরকে আমার কাছে জড় পদার্থই মনে হয়। তাই আমার কাছে খুব ক্লিয়ারলি একটা জিনিস প্রতিভাত হয়েছে, যে এই যে শিশুরা চলে গেল পৃথিবী থেকে, আমি তাদের আত্মার মাগফিরাত কেন কামনা করব? কারণ এরা তো কোনো পাপই করে না, এত নিষ্পাপ শিশু। আল্লাহ তো তাদেরকে বেহেশতে নিবেই। এত পাপ করা, পাপ পুণ্য কিছুই বুঝতে পারলো না নিষ্পাপ শিশুরা। এত বড় একটা দুর্ঘটনা, গত রাতে আমি ঘুমাতে পারিনি। আমার কাছে সবসময় দুঃস্বপ্নের মতো একটা শিশু মারা যাচ্ছে এইভাবে। তো জানলো না, শুনলো না, বুঝলো না, কোনো ধরনের সিগন্যাল পেল না, এইভাবে মারা গেল। আল্লাহ নিয়ে গেল। আবার তার মৃত্যুকে নিয়ে বা তাদের মৃত্যুকে নিয়ে আবার এই শুরু হয়েছে, লীলা খেলা শুরু হয়েছে। ইউনূস সাহেবের সরকারের ছেলে বোলানো খেলা শুরু হয়েছে। প্রথম বললো 1 জন, পরে বললো 4 জন, পরে বললো এখন বলে 22 জন, এরপরে 27 জন। কিন্তু আমি যা শুনলাম, এই স্কুলের ছেলেরাই, তারা তো মিথ্যা কথা বলার কথা না, কেউ 8-এ পড়ে, কেউ 9-এ পড়ে, ছেলেরা বলতেছে যে কমপক্ষে 140 জন থেকে 200 এখানে নিহত হয়েছে, মারা গিয়েছে। এটা লুকোচুরি করার তো কোনো ব্যাপার নাই, সুস্পষ্ট ভাবে বললেই পারে যে জিনিসটা এরকম। একটা সরকার কেন এই ধরনের লুকোচুরি করে? একটা পলাতক, পলায়নপর মনোভাবের পরিচয় দিচ্ছে এই সরকার। তারপরে এইটাকে নিয়ে আজকে সারা বাংলাদেশে যা ঘটলো এবং ঘটছে, আমি দেখলাম সচিবালয় পর্যন্ত আমাদের ছাত্ররা দখল করতে, দখল কি বলবো, ঢুকে গেল তারা শয়ে শয়ে। আর তাদেরকে যেভাবে নিষ্ঠুর ভাবে, নির্দয় ভাবে পিটানো হলো, এটা আমার কাছে কোনো সময় ভালো লাগতো না। আজকে তো করে ঘৃণা লেগেছে আমার কাছে। সন্তানদেরকে এইভাবে পিটাতে, এইরকম গরু পিটা করতে হবে কেন? পুলিশের কি আর কোন ধরনের কাজ নাই? এরা কি 5ই আগস্টের ঘটনা থেকে পুলিশ কেন শিক্ষা নিল? তারা যেভাবে আজকে যা করলো, এটা তো আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক মনে হয়েছে। দেশটাই কোন দিকে যাচ্ছে বুঝতে পারতেছি। এবং এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সেনাবাহিনী যারা সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে ধীরে ধীরে এমন ভাবে বিতর্কিত করা হচ্ছে। এরা যদি বিতর্কিত হয়ে যায়, তাহলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হবে। এই যে শুরু হয়েছে গণহত্যার কাজ, ওই মানে থেকে গোপালগঞ্জ থেকে গণহত্যার মতো একটা কাজ শুরু হয়েছে। এইগুলো আস্তে আস্তে মিলিটারি গায়েও লাগতেছে, তাদের শরীরকেও আস্তে আস্তে কালো করে দিবে।
যেটা আমি চাই না, আমরা চাই না। মিলিটারির ব্যাপারটা আরো বেশি সুশৃঙ্খল হওয়া, ডিসিপ্লিন হওয়া, এবং তাদের চরিত্রের সঙ্গে আর্মি চরিত্রের সঙ্গে মিলে এই ধরনের কাজ তাদের করা উচিত, আমি এটা মনে করি। কিন্তু এই দেশে যা ঘটলো আজকে সারাদিন হাজারে হাজারে, কালকে আবার প্রোগ্রাম, দেশ যাবে কোথায় বুঝি না। এরপরে এদের তো লজ্জা নাই, নির্লজ্জ। ওই যে দেখলাম 2 জন উপদেষ্টা, 3 জন উপদেষ্টা, কেউ চোরের মতো পালাইতেছে, কেউ ঘেরার মধ্যে পড়ে অসহায় অবস্থায়। মানে একটা বিশ্রী ব্যাপার চলছে দেশে, বিশ্রী, যেটা আমরা আশা করিনি। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে এই দেশের পরিবর্তন হবে, কিন্তু 5ই আগস্টের পরে যা হচ্ছে, গত 54 বছর এই দেশে তা হয়নি। 5ই আগস্টের পরে যা হচ্ছে, গত 54 বছর মানুষ খারাপ দেখেছে অনেক, কিন্তু এর চেয়ে বেশি এই যে নির্লিপ্ত, অসহায়, এই যে সরকারের দায়িত্বহীনতা, এইটার কোনো উত্তর নাই। এই ধরনের কোন সরকার আছে পৃথিবীতে, এটা আমার জানা নাই, এটা আমার মনে হয়। যে আমি আপনার প্রশ্নের উত্তরে এই কথাটাই বলবো, আল্লাহ এই দেশকে রক্ষা করুক। এই সরকার পারছে না, এই সরকারের আমি মনে করি তার বলা উচিত, yes, enough is enough, we do hereby off from this position। দেশে আসছে, আমি আর কি বলবো আপনাকে। হ্যাঁ, এই গত 5ই আগস্টের পর থেকে বিএনপির কিছু ত্রুটি বিচ্যুতি নাই, আমি তা বলবো, যদি এটা আমার দল। কিন্তু বিএনপি কিন্তু এমন কোনো কাজ করে নাই যে কাজটা মানুষ মনে করতে পারে যে বড় দল হিসেবে বিএনপি দায়িত্বহীন কাজ করছে। বরং বিএনপি বারবার চেষ্টা করছে, তার সমস্ত তার কি বলবো চেতনার স্তরের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করছে যে দেশটা যাতে কোনো কারণেই আরো খারাপের দিকে চলে না যায়, এই দেশটা যাতে পৃথিবীর কাছে একটা ফেইল স্টেট হিসাবে পরিগণিত না হয়। তারা বারবার বলছে, আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের দল বারবার বলছে, ইউনূস সাহেব আপনি দ্রুত একটা ইলেকশন দেন। সেই ইলেকশনটা উনি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন ডিসেম্বরের মধ্যে হবে। ঠিক আছে, ইউনূস সাহেব সেখানে ওনার সঙ্গে কথা বললেন, দেখা করলেন লন্ডনে, জুন মাসের 11 তারিখ ঠিক হলো, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন হবে। এখন তারেক সাহেব, আমি দেখলাম জনাব তারেক রহমান নিজেই কালকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করছে ইলেকশনের ব্যাপারে ষড়যন্ত্র কেন শুরু হয়েছে এবং ইলেকশন কি হবে। উনি নিজে, আমি বলবো নিজেই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিয়েছে, ইলেকশন হয়তো বা হবে না, চক্রান্তের মধ্যে পড়েছে। এই যে একটা সরকারের, এই যে আমি বলবো গ্রাম্য চালাকি, একটা সরকারের বাটপারি, একটা সরকারের কি বলবো ওয়াদা খেলাপকারী হিসাবে পরিচিত হওয়ার যে লক্ষণ আমরা দেখছি বা যে কর্মকাণ্ড আমরা দেখছি, যেটা 10 মাস আগে আমি বুঝেছি, এটা অনেকেই পরে বুঝেছেন যে এই সরকার মানুষের জন্য আসেনি। এই সরকার এসেছে তাদের নিজেদের জন্য, দীর্ঘদিন ক্ষমতায় থেকে নিজেরা সুখ বৃত্ত বিলাস বৈভব করার জন্য। এই সরকার এসেছে আন্তর্জাতিক চক্রান্তকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য, এবং সেটার লক্ষণ আমি বলবো না, সেটার কর্মকাণ্ড অলরেডি শুরু হয়েছে। এবং তারা যে অন্য কোনো ব্যাপারে তাদের কোনো ধরনের দায়িত্ববোধ নাই, এই কারণে তারা আন্তর্জাতিক চক্রান্তকারীদের ষড়যন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক নীরবে নিবৃত্তে এবং দ্রুত তারা কাজ করে যাচ্ছে। এবং তাদের মানসিকতায়, আমার কাছে আজকে একজন বলতেছিল যে একজন রাজাকারের মেয়ে, স্বাধীনতা বিরোধী মেয়েকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, কত কথা বলে যে মানুষ। হাইকোর্টে গেলে আপনি চিন্তা করেন, সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করে, সেই সুপ্রিম কোর্টে এখন লয়ারের সংখ্যা হলো 15,000-এর উপর। সেই 15,000 লয়ার সবাই ডাবল গ্রাজুয়েট, ট্রিপল গ্রাজুয়েট, কেউ ডক্টরেট, কেউ ব্যারিস্টার, কেউ এরকম ধরনের সিনিয়র অ্যাডভোকেট। সেই অবস্থায় দাঁড়ায় সবাই কিন্তু বুঝে দেশে কি হচ্ছে। এখানে বিএনপির ব্যাপারটা সবাই মনে করে বিএনপি একটা দায়িত্বশীল ভূমিকা এখন পর্যন্ত পালন করে যাচ্ছে,
কিন্তু বিএনপির দায়িত্বশীল ভূমিকাটাকে অনেকে মনে করতেছে তাদের সিদ্ধান্তহীনতা, অথবা অনেকে মনে করতেছে এটা বিএনপির একটা রাজনৈতিক দুর্বলতা। এই প্রশ্নগুলো কিন্তু বিএনপির সামনে আছে। কিন্তু বিএনপি যদি এইভাবে আরো বেশি দিন চালাইতে চায় এবং চলতে চায় এই সরকারের সাথে, বিএনপির ব্যাপারেও কিন্তু এদেশের মানুষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে পারে। আর এই যেটা বলছেন যে ওই যে জামাত হইল মানে বামনের চাঁদ ধরার মতো একটা অভিলাষ ডাকছে।